চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেয়ার আলোচনার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন বাঁহাতি ওপেনার। বেগম জিয়ার বিদেশ যাত্রা ঘিরে -2 স্বপ্ন পূরণ হবে না বললেন আমির খসরু। ঐক্যে ষড়যন্ত্র, লোভ ঢুকে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে মন্তব্য জামায়াত নেতার। হাজত থেকে পালানো সাবেক ওসিকে গ্রেফতারে 3 দিনের আলটিমেটাম, রেড অ্যালার্ট জারি পুলিশের। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে 5ম দিনের মতো জনসংযোগ বৈষম্য বিরোধীদের। পতিত সরকারের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনার ঘোষণা সার্জিসের। এবং মেয়াদোত্তীর্ণ নির্মাণ খাতের পারমিট দিয়ে সবজি বাগানে চাকরি। মালয়েশিয়ায় 42 বাংলাদেশি সহ 65 অবৈধ বিদেশি নাগরিক আটক। নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এই সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় করলেন দুঃখ প্রকাশ। I did try my best. 2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন, দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি। অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে, আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবারও যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা, কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে জড়িয়ে -2 ফর্মুলার চিন্তা যারা করছেন তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কয়েকজন মানুষের কথায় নয়, দেশ চলবে জনগণের ইচ্ছায়। এদিকে আলাদা অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে আওয়ামী লীগ সরকার। ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। বেগম খালেদা জিয়ার বিদেশ গমনকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার চিন্তা করে থাকেন, তাদের সে স্বপ্ন কখনোই পূরণ হবে না। 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। একই দিন বিকেলে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে আমির খসরু বলেন, কারো একার কথায় দেশ চলবে না। জনগণের হচ্ছে শেষ কথা। আমরা কিছু লোক এখানে বসে কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না। জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে। জনগণের মালিকানার জন্য আমরা যুদ্ধ করেছি না, তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলতে হবে। এদিন সকালে গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে লিয়াজু কমিটির বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জামাত প্রসঙ্গে দলের অবস্থান পরিষ্কার করেন। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না।
কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই। আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এদিকে বিকেলে রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। দীর্ঘ 15 বছর এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন ইতিপূর্বে কখনোই দলীয়করণ করা হয়, তারা এটাকে দলীয়করণ করেছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আয়োজনের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। সেজন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে জানিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন সেখানেও অন্তরায়। জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতা, এখন কোন ষড়যন্ত্র, কোন লোভ নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে। এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। হাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্র হত্যা মামলার আসামি ও উত্তরা পূর্ব থানার সাবেক ওসিকে ধরতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধীরা। ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। প্রত্যাহার করা হয়েছে দায়িত্বে থাকা ওসিকে। জুলাই আন্দোলনের হটস্পট উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার দুপুরে আবারও জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশি বাধা উপেক্ষা করে সাবেক ওসিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। বলেন, শত শত ছাত্র জনতার হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেফতার করা না হলে উত্তরা অচল করে দেয়া হবে। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। পূর্ব থানায় যারা তাকে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা সবাই মিলে সেই উত্তরায় আবার সেই গণপ্রতিরোধ গড়ে তুলব। এ ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে জানিয়ে ছাত্রদের কাছে সময় চান উত্তরা জোনের ডিসি রৌনক জাহান। প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিব। শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি তিনি। বুধবার কুষ্টিয়া থেকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় আনার পরে বৃহস্পতিবার সকালে পালিয়ে যান শাহ আলম। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এক এএসআইকে। সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সে সময়ে দায়িত্বরত ওসি মোহাম্মদ মহিবুল্লাহকেও প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে পাঠানো হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম দিনের মতো বিভিন্ন জেলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ভোলায় পথসভায় অংশ নিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পতিত সরকারের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনতে হবে। এজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই গণহত্যার বিচার সহ ৭ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করছে সংগঠন দুটি। শুক্রবার সকালে সিরাজগঞ্জে যান জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ সহ কেন্দ্রীয় সদস্যরা। এ সময় শহরের ইলোট ব্রিজের পশ্চিম পাড় থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। নেতাকর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী সহ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলার ছাত্র প্রতিনিধিরাও। আমরা তাদেরকে বলেছি তারা ঘোষণাপত্রে কি দেখতে চায়, তারা সবার আগে বলেছে এদিকে ভোলা ইলিশা ফোয়ারা মোড়ে পথসভা করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, পতিত আওয়ামী লীগের গোপালগঞ্জ সিন্ডিকেট ভেঙে সব ক্ষেত্রে সমতা আনতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। যেভাবে প্রত্যেকটি জায়গায় গোপালগঞ্জের সিন্ডিকেট বসিয়েছে সেগুলোকে শেষ করে সমতার একটি সিস্টেম চায়। বরিশালেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। জুলাই ঘোষণাপত্রে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, বর্তমান সংবিধান বাতিল করে গণতান্ত্রিক সংবিধান তৈরি সহ ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করতে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কলাবাগান থানা ইউনিট। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথ মোড় থেকে শুরু হয়ে গণসংযোগ কর্মসূচি চলে গ্রিন রোড পর্যন্ত। এ সময় পথচারী, দোকানি ও স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এছাড়া লিফলেটের বিষয়ে জনসমর্থন আদায়ে জনসাধারণের সঙ্গে কথা বলেন তারা। জুলাই আগস্ট অভ্যুত্থানে হতাহতের খবর। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়িতে এখন শুধুই হাহাকার। শরীরে বুলেটের আঘাতের যন্ত্রণায় এখনও কাতরাচ্ছেন আহতরা। আর্থিক সংকটে দুর্বিষহ দিন কাটছে অনেক পরিবারের। আশিকুর রহমানের রিপোর্ট। ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল মায়ের। পরিবারের মুখ উজ্জ্বল করে সমাজে আলোকবর্তিকা ছড়াবে আদরের সন্তান। কিন্তু গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে ছেলের নির্মম মৃত্যুতে ভেঙে গেছে সব আশা। ১৯ জুলাই রাজধানীর মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে নিহত হন মিরপুর সরকারি বাংলা কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। সেদিন থেকে বাবা মায়ের দিন কাটছে চাপা কষ্ট আর যন্ত্রণায়। এমন মনি দৈনিক কোঠা আন্দোলনে নির্মমভাবে হত্যা করছে। আমার মনির এই জায়গা গুলি লাগে সই ভেসতে পারা গেছে। অনেক বলছে আমি অসুস্থ, আমার গুলি করো না। ১.৫ যুগ আগে জীবিকার তাগিদে ২ শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে সাভারে পাড়ি জমান রাজবাড়ীর কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামের কোরবান শেখ। গত ২০ জুলাই সকালে হঠাৎ গুলির শব্দ শুনে নিজের দোকান বন্ধ করে পায়ে হেঁটে সরণিকা এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে রওনা হন। অবস্থা বেগতিক দেখে একটি মাছ বাজারে বরফ কলের ভেতর আশ্রয় নেন তিনি। সেখানে কোনো কারণ ছাড়াই তার উপর গুলি চালায় পুলিশ। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক জানান বেঁচে নেই কোরবান। পুলিশ গুলি করতে আসে, ভিতরে গুলি করে বরফ গুলি ভেঙে যে গুলি করে বলছে ব্যবসায়ী, কিন্তু তারপর হচ্ছে এটা গুলি করে হাত জোর করে কয়েছে আমি অনেক অসুস্থ, আমার গুলি করেন না, তারপরেও গুলি করেছে। কোরবান শেখের মতো পুলিশের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয়েছে সদরের খানখানাপুর এলাকার আব্দুল গনির। ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপিপাড়ার বাসা থেকে কর্মস্থলের দিকে রওনা হন। শাহজাদপুর বাসতলা এলাকায় পৌঁছালে সংঘাতের মধ্যে পড়েন। আচমকা এক গুলি এসে লাগে তার মাথায়। মৃত অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকেন আব্দুল গনি। ইনকাম সোর্সের আমার আব্বুই ছিল। আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলে আমি যাতে আমার ফ্যামিলিটারে সংসার মানে ইনকাম করে সংসারটা চালাতে পারি। আমি কতগুলা ঋণ আছি, ঋণগুলা কিভাবে দেবো জানি না। এখন আমার ছেলের যেটা পথ ধরায় সরকার, আমার এতেই আমার যথেষ্ট।
ছাত্র জনতার আন্দোলনে জেলায় আহত হন অনেকে, যাদের মধ্যে অনেকের পরিবার চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। নিহত ও আহতদের দ্রুত আর্থিক সহায়তার দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। আওয়ামী লীগের যত নৃশংস যারা ছিল, পুলিশ সহ সবাই আমাদের সাথে একত্রে হামলা করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। শেখ হাসিনার পতনের 1 ঘন্টা আগেও পুলিশ আমাদের উপরে গুলি করে, আমাদেরকে বিভিন্নভাবে ছাত্র লীগ যেটা আমরা বলে থাকি তারা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। 5ই আগস্ট যে আন্দোলন হয়েছিল রাজবাড়ীতে, আমি সেখানে আহত হয়েছিলাম। সেই আহতর ক্ষত আমি এখনো বহন করছি। কিছু না বলে আমাদের উপর হামলা করা হয়। আমার একটা গুলি হচ্ছে পায়ে লাগে, আর একটা হচ্ছে আমার পিঠের এই সাইডে লাগে। আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করব যতটুকু সম্ভব আছে আমাদের, আর উন্নত চিকিৎসার জন্য আমরা যে হসপিটালে তারা যাবে তাদেরকে যাতে ভালো ট্রিটমেন্ট দেয় সেই জন্য আমরা যেখানে যেখানে কথা বলার এবং যে সহযোগিতা করার আমরা সেটি করব। জেলা প্রশাসনের তথ্য মতে কোটা সংস্কার আন্দোলনে রাজবাড়ী জেলার 3 জন নিহত ও 67 জন আহত হয়েছেন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের দাবি, তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একের পর এক অভিযোগ উঠছে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এতে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার সরকার। শুক্রবার এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস। গণমাধ্যমটির দাবি, দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপের উপর। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তার পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যদিও দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন টিউলিপ। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে দাবি করেছে, গেল বছরের নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দেশটিতে অবস্থান করা আওয়ামী লীগ নেতাকর্মীরা। টিউলিপের পক্ষেও তারা প্রচারণা চালিয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চল। তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। সে সঙ্গে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। ঘন কুয়াশায় ঢাকা পথঘাট, তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই তেজ। হাড় কাঁপানো শীতে ছন্দপতন ঘটেছে নিত্যদিনের কর্মসূচিতে। আয় রোজগার কমে দুর্বিষহ দিন কাটাচ্ছেন খেটে খাওয়া মানুষ। শীতের কারণে বাইরে হওয়া হচ্ছে না ঘর থেকে, তাও বাইরে হইতে হইলো, কি করবো, রাস্তাঘাটে চলাচল না করলে আমাদের আয় ইনকাম নাই। আমাদের খুব সমস্যা, জনজীবনের খুব কষ্ট আসছে। শীতে এমন পরিস্থিতি বের হওয়া পাচ্ছে না বাড়ি থেকে, খুবই খারাপ অবস্থা, খারাপ লোকজন নেই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। বাতাস হেভি, গাড়ি চালানো যাচ্ছে না, সংসার চলবে কিভাবে? দেশের 10 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 2-1 দিনের মধ্যে রংপুর ও রাজশাহীতে ঝিরিঝিরি বৃষ্টির শঙ্কাও রয়েছে। আগামী 2-3 দিন টেম্পারেচার এরকম রাইজ করতে পারে বিভিন্ন জায়গায়, তারপরে মোটামুটি একটা স্টেবল থাকতে পারে। তবে আগামী শুক্রবারের কাছাকাছি সময়ে আবার তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 10 দিন এটা আমরা বলতে পারবো যে তীব্র শৈত্যপ্রবাহ সম্ভাবনাটা কম। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে চট্টগ্রামে বই বিনিময় উৎসব। বিপ্লবের নানা স্মৃতি বিজড়িত ছবির পাশাপাশি ছিল শহীদ আবু সাইদ, ওয়াসিম ও মুগ্ধের ছবিও। নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতেই এই আয়োজন। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্টলে থরে থরে সাজানো নানা ক্যাটাগরির বই, নতুন নয় সবই পুরাতন, বিক্রি নয় হচ্ছে বিনিময়। উদ্দেশ্য নতুন প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করা।
চট্টগ্রামে জামাল খান মোড়ে 15 থেকে 20টি স্টল নিয়ে ফিল্ড ক্যামেরা স্টোরিজ নামে একটি সংগঠনের এই আয়োজন। দল বেঁধে বই বিনিময় করছেন শিশু কিশোর সহ নানা স্কুল কলেজের শিক্ষার্থীরা। বই টাকা দিয়ে যারা অনেকে কিনতে পারতেছে না, তারা তাদের পড়া বই দিয়ে একটা বই নিয়ে যেতে পারতেছে। অনেকের অনেক আর্থিক সমস্যা থাকতে পারে, তাদের জন্য বেসিক্যালি এই উৎসবটা। সদিচ্ছা থেকে এই প্রোগ্রামটা করা, যেখানে মানুষ চাইলে তার এক্সিস্টিং বইটা দিয়ে নতুন একটি বই নিতে পারছে। বই বিনিময় উৎসবে স্থান পেয়েছে আবু সাইদ, ওয়াসিম ও মুগ্ধ সহ নানা শহীদদের ছবি। ছিল গণঅভ্যুত্থানে নানা স্মৃতি বিজড়িত ছবিও। শুধু শিক্ষার্থী নয়, ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেন অভিভাবকরাও। বছরে একবার না হয়ে যদি 3 মাস পর বা এভাবে হয় তাহলে ধারাবাহিকতা আরও একটু বই পড়ার মানে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার একটা আগ্রহ সৃষ্টি হবে। গত বছর এসেছিলাম, খুব ভালো লেগেছে, এবারও এসেছি। এবারের বই বিনিময় উৎসব উৎসর্গ করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে। নতুন প্রজন্মকে বই নির্ভর করতেই এই আয়োজন। পাঠকের বই পড়াটা যাতে সবসময় অব্যাহত থাকে, তার জন্য এমন একটা প্রসেস বা এমন একটা ব্যবস্থা আমরা তৈরি করি, যেটা দিয়ে আমরা আমাদের পাঠকদেরকে সবসময় বইয়ের কাছাকাছি নিয়ে যেতে পারবো। ষষ্ঠবারের মতো এই বই বিনিময় উৎসব। এর আগের আয়োজনে বিনিময় হয়েছে 30,000-এর মতো বই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা জাগিয়ে রাখতে ময়মনসিংহে আয়োজন করা হলো দিনব্যাপী দ্রোহ উৎসব। ব্রহ্মপুত্র নদের তীরে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের তেঁতুলতলায় উৎসবের আয়োজন করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জুলাই প্রবাহ। উৎসবে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি, সহিংসতায় ঘটনা প্রবাহের 81টি ছবি প্রদর্শন করা হয়। এছাড়া দিনব্যাপী চলে পর্যালোচনা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক ও পুরস্কার বিতরণী। এতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সহ জেলার নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার বিকেলে জুলাই অভ্যুত্থান পর্যালোচনায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ বিশিষ্টজনরা। অভ্যুত্থানের চেতনা ধারণের পাশাপাশি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের সবসময় সোচ্চার থাকার আহ্বান জানান বক্তারা। আজকের এই দ্রোহ উৎসবে আমাদের ভেতরে যে শক্তি, আমাদের যে প্রাণ, আমাদের যে দ্রোহ, জুলাই সেটা আমাদের শিখিয়ে গেছে। এটা আমরা ভুলে যাব না। জুলাই আমাদের শিখিয়েছে কিভাবে আমরা সবাই একসাথে মিলতে পারি। এদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যেখানে সব বাধা ব্যবধান মিলে গেছে এই হৃদয়ে, সেখানে যখন আমরা এক হই, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নই। শেখ হাসিনা পালায় না বলার পরেও তাকে কিভাবে পালিয়ে যেতে হয়, শুধু তিনি নন, তার সাথে তার দলের নেতারা, সংসদ সদস্য, মসজিদের খতিব পর্যন্ত কিভাবে পালিয়ে যেতে হয়। আমি বিশ্বাস করতে চাই তারা শিক্ষা নেবেন। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যারা জনগণের ভাগ্য দীর্ঘদিন ধরে, এই স্বাধীনতার পরে 50 বছর ধরে নির্ধারণ করে আসছেন, তারা শিক্ষা নেবেন। চালের বাজারে থামছে না চালবাজি। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে আরও 2 থেকে 4 টাকা পর্যন্ত। এই অবস্থায় বিপাকে পড়েছেন ক্রেতারা। অব্যাহত দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মজুত আইনের কঠোর প্রয়োগের পরামর্শ অর্থনীতিবিদের। কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। আমনের ভরা মৌসুমে চালের ভরপুর সরবরাহ রাজধানীর পাইকারি কিংবা খুচরা দোকানে। তারপরও বিক্রেতারা বলছেন সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিনিকেট ও নাজিরশাল চালের দাম গেল সপ্তাহে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। 3 সপ্তাহের হিসাবে যা ঠেকছে 8 থেকে 10 টাকায়। দেশের প্রধান এই খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে সাধারণ মানুষ বলছেন, বাজার কাঠামো ঠিক করতে সরকার ব্যর্থ হলে বেকায়দায় পড়বেন ভোক্তারা। চালের দামটা আসলে অনেক বেশি। চালটার উপরে যদি দাম বাড়ে, তাহলে সকল জনগণের উপরে এটা প্রভাব পড়ে। আমরা তো ভাবছিলাম যে পট পরিবর্তনের পরে সবকিছু মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কিন্তু তাই না। মজুতদারদের আড়তগুলি দেখা দরকার, বিশেষ করে চালের দাম কেন এত বাড়তি। বিক্রেতাদের দাবি, অযৌক্তিক দামের কবল থেকে দেশের মানুষকে বাঁচাতে খতিয়ে দেখতে হবে কর্পোরেট গ্রুপ ও মিলারের গুদাম হিসাব। 15-20 দিন ধরে চালের দাম করে বাড়তেছে। এই পর্যন্ত মনে করেন আপনার বস্তায় প্রতি মনে করেন 400 হইতে 500 টাকা বাড়ছে। সরকার নিকট আগুলো আবেদন, যেভাবে হোক বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। এই অবস্থায় চালের বাজার নিয়ন্ত্রণের লোক দেখানো তদারকি ছেড়ে মজুত আইনের কঠোর প্রয়োগের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মজুত আইনে যদি প্রয়োগ করা হয়, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো উপায়। এবং সেই ক্ষেত্রে 2-1 মিলারকে শাস্তি দেওয়া হোক, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক, জরিমানা করা হোক, জেল দেওয়া হোক। এগুলো সব কিছুর বিধান কিন্তু আমাদের মজুত আইনে আছে। এদিকে 7 দিনের ব্যবধানে আপেল, আঙ্গুর, ড্রাগন, কমলার দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। যে আঙ্গুরটা ছিল গত সপ্তাহে 400 টাকা, সেটা এই সপ্তাহে 580 টাকা।
যে আপেলের গত সপ্তাহে 300 টাকা সেটা 320 টাকা। শুল্ক বাড়ার কারণে যেটুকু আমরা আশা ছিলাম যে একটু দাম কমবে সেটা আর কমবে না। এলাচের বাজার চড়া থাকলেও নতুন করে বাড়েনি ডাল আটা চিনির দাম, তবে আবারও সংকটে পড়া ভোজ্য তেল বাড়াচ্ছে দাম বৃদ্ধির আশঙ্কা। ক্রাইসিস করার সংকটটা দিতেছে না, কোনো বাড়ানোর সংকটটা দিতেছে, বলছে যে কোনো মুহূর্তে বাড়বে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। রেস্তোরাঁ সেক্টরের ক্ষুদ্র উদ্যোক্তারা এবং ভোক্তার উপর অযৌক্তিক হারে ভ্যাট বৃদ্ধি ও সম্পূরক শুল্ক নির্ধারণের সিদ্ধান্ত অন্যায়যৌক্তিক। এই বর্ধিত ভ্যাট সম্পূরক শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি, অন্যথায় আমাদেরকে বিকল্প ব্যবস্থা চিন্তা করতে হবে। রেস্তোরাঁর ভ্যাট 5% থেকে 15% করার সিদ্ধান্ত থেকে সরে না এলে বন্ধ করে দেয়া হবে খাবার রেস্তোরাঁ। বৃহস্পতিবার ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে জানিয়ে দেওয়া হয় শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পাকা করেছে সরকার। এতে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে। প্রথমবারের মতো 10% সম্পূরক শুল্ক বসানো হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়। অধ্যাদেশ অনুযায়ী সিগারেট, আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতি, ফলের রস, সাবান ও সাবান জাতীয় পণ্য, ডিটারজেন্ট, ফ্রুট ড্রিঙ্কস ও ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে সম্পূরক শুল্ক 10 থেকে 15% বাড়িয়ে ঠেকানো হয়েছে 45%। নতুন আইনে 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, বিআরটিএ থেকে নেয়া লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম ও রিডিং গ্লাসের ভ্যাট। টিস্যু, সানগ্লাস, মিষ্টি, নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাকের ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2.4% থেকে 3% করা হয়েছে ভ্যাট, তবে এলপি গ্যাসের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট 2% বাতিল করা হয়েছে। এদিকে ব্যবসায় প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন 30 লাখ থেকে 50 লাখ টাকা হলেই টার্নওভার কর দিতে হবে। বিমানে ভ্রমণের ক্ষেত্রে অভ্যন্তরীণ রুটে আবগারি শুল্ক 200 টাকা বাড়িয়ে 700 টাকা ও সার্কভুক্ত দেশে 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এছাড়া এশিয়ার দেশগুলোতে 2000 টাকা বাড়িয়ে 2500 টাকা এবং ইউরোপের দেশে বিমান ভ্রমণের ক্ষেত্রে আবগারি শুল্ক 3000 টাকা বাড়িয়ে করা হয়েছে 4000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গৃহিণীদের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। বিষয়টি মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্য মেলায় মানানসই সব গৃহস্থালী পণ্য বিক্রি করছে দেশি বিদেশি প্রতিষ্ঠান। বিশেষ অফার থাকলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা নারী ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে বসেছে নানা ধরনের গৃহস্থালী পণ্যের পসরা। ঘরের নানা উপকরণের স্টলগুলোতে ভিড়ও অনেক। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা ভিড় করছে এসব স্টলে। গৃহিণীদের বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে বলেই তাদের কথা মাথায় রেখে বিক্রেতারাও এনেছেন হাঁড়ি পাতিল, ইলেকট্রিক মাল্টিকুকার সহ কারুকাজ করা হরেক রকম তৈজসপত্র। ননস্টিকগুলো প্লাস হানিকমের কিছু প্রোডাক্ট আছে, আর গ্যাস স্টোভ আছে। এই প্রোডাক্টগুলো খুব ভালো যাচ্ছে মাথা। সকল পণ্যের উপর আমাদের এখানে সর্বনিম্ন পার্সেন্ট হলো 10%। যে কালেকশনগুলো বাণিজ্য মেলাতে প্রত্যেকটা কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে ওই প্রোডাক্টগুলি আমরা বিশেষ করে ইম্পোর্ট করে থাকি। প্রাইস আছে আপনি 5000-6000 টাকা, আবার সর্বনিম্ন আপনি 100-150 টাকার জিনিসও আছে আমাদের কাছে। তৈজসপত্রের মধ্যে নতুন ও ব্যতিক্রমী পণ্যের দিকে আগ্রহ বেশি দর্শক ও ক্রেতাদের, তবে ছাড়ের পরেও পণ্যের দাম বেশি বলে অভিযোগ তাদের। ওই বাচ্চার আম্মু আসার পরে বলতেছে যে এখানে নিয়ে আসে, এখান থেকে নিয়ে নেন, তাই ওদের নিয়ে আগে আসছে। এখানে অনেক দোকানে অনেক ছাড় দিয়েছে, কিন্তু এই জায়গাটা অনেক দাম। গৃহস্থলীর জিনিসের প্রতি একটা আকর্ষণ, আর আকর্ষণের থেকেই চাহিদাটা থাকে এদিকেই। আনকমন কিছু আছে কিনা বা শৌখিন মেয়েদের ঘর সাজানোর কিছু আছে কিনা, এর জন্যই আসা। মাসব্যাপী চলায় মেলা সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে যা খোলা থাকে রাত 10টা পর্যন্ত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। মেয়াদোত্তীর্ণ নির্মাণ খাতের অস্থায়ী কাজের পারমিট ব্যবহার করে সবজি বাগানে কাজ করার অপরাধে 42 বাংলাদেশি সহ 65 অবৈধ বিদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় এক সেক্টরের ভিসা দিয়ে অন্য সেক্টরে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত আটক হচ্ছেন শত শত প্রবাসী। ইমিগ্রেশন বিভাগের কড়া সতর্কতা জারির পরও থামছেই না অবৈধ উপায়ে কাজ। এ অবস্থায় দেশটির অভিবাসন বিভাগের অভিযানে একে একে ধরা পড়ছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক।
তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আটকদের পরবর্তী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গেই থাকুন সময়ের।